ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে আর কিছুক্ষণ পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শেষ করার মিশনে সবার আগে ব্যাটারদের রান করাটা জরুরি। গত দুই সিরিজে টানা চতুর্থ ম্যাচ হেরেছে বাংলাদেশ, কিন্তু অনুশীলন করায় যত অনাগ্রহ লিটনদের। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচ হেরেও বিশ্রামে টাইগাররা। বাংলাদেশের স্কোয়াডে এখন আছে 4 পেসার। গত ম্যাচে গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন শরীফুল, তাই তো শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে অভিষেক হতে পারে পেসার খালেদ আহমেদের। ম্যাচ কভার করতে লাহোরে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসিনুর, মান বাঁচানোর শেষ ম্যাচে মানসিকভাবে কতটা প্রস্তুত বাংলাদেশ দল? আসলে মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে স্কিল ওয়াইজ বেশি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, এবং সেই প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশ দল নিচ্ছে না। আমি একটু অবাক হয়েছি, দল টানা হারছে কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করছে না। পাকিস্তানে এসে প্রথম ম্যাচ শুরুর আগে 2 দিন অনুশীলন হয়েছে, এরপর থেকে কিন্তু দল বিশ্রামে আছে, হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। তাছাড়া তো কোনো এক্সপ্লেনেশন আমি দেখি না। এখানে ট্রেনিং ফ্যাসিলিটিও খুব ভালো, যদিও পাকিস্তান দলও করেনি। তাদের করাটা যৌক্তিক, কেননা তারা টানা পিএসএল খেলার 2 দিন পরেই শুরু করেছে। তাদের খেলারা কিন্তু তারা একটা প্রচন্ড চাপের মধ্যে ছিল। তো যাই হোক, এটা টিম ম্যানেজমেন্ট আমার চেয়ে ভালো বুঝবে। তবে এই ম্যাচে আসলে আমি যদি লজিক্যালি বলি, বাংলাদেশের আসলে ঘুরে দাঁড়ার তেমন আমি সুযোগ দেখি না। তবে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় একটা ক্রিকেটারের ভালো ইনিংস একটা বোলারের ভালো 4 ওভার ম্যাচের গতিপথ বলতে দিতে পারে। আমরা আশা করবো সেরকম মিরাকেলি কিছু হবে। বাংলাদেশের ব্যাটাররা যারা ভালো শুরু পাচ্ছিলেন, স্পেশালি তানজিদ তামিম 2টা ম্যাচই ভালো শুরু পেয়েছেন, তিনি এই ম্যাচেও যদি ভালো শুরু পান, অ্যাটলিস্ট 50 করবেন তিনি। একটা ব্যাটার যদি 50 করে যায়, বাকিরা একটু কিছু কিছু কন্ট্রিবিউট করলেই কিন্তু স্কোরটা প্রায় 170-80 হয়ে যাওয়া সম্ভব। পারভেজ ইমন আরব আমিরাতের বিপক্ষে একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন, এরপর থেকেই কিন্তু তিনি রান করছেন না। তিনিও ভালো টাচে ছিলেন, তারও রান করা প্রয়োজন। সর্বোপরি ক্যাপ্টেন লিটনের রান করাটা খুব খুব জরুরি, কেননা তিনি যে পজিশনে ব্যাটিং করেন যেটা খুব ভাইটাল একটা পজিশন, এবং দলের বাকি ব্যাটাররা কিন্তু তার চেয়ে অনেক অনেক অভিজ্ঞতায় পিছিয়ে। সেই জায়গায় তার একটা নক খেলা প্রয়োজন। জাকের আলী অনেক মোটামুটি ভালো খেলছেন, কিন্তু ইটস নট এনাফ। 30-35 রান কখনো এনাফ হতে পারে না। তিনি যেহেতু শেষের দিকে ব্যাটারদের সঙ্গী পাচ্ছেন না, তাকে একটু প্রমোট করা যায় কিনা, কেননা তাহিদ হৃদয় কিন্তু ভালো করতেই পারছেন না। ভালো না করলেও তাকে 4-এই নামাতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। তিনি যেহেতু ফর্মে নেই, ভালো টাচে নেই, তাকে একটু পিছনে দিয়ে আমার মনে হয় যে জাকের আলীকে আরেকটু প্রমোট করা যেতে পারে। এটা টিম ম্যানেজমেন্ট ভালো চিন্তা করবে। তবে আজকের এই ম্যাচে বাংলাদেশ একাদশে কিন্তু পরিবর্তন আসছেই, কেননা শরীফুল ইনজুরিতে পড়ে গেছেন। খুব সম্ভবত খালেদ আহমেদের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে। হাসিনুর, দেশের ক্রিকেটের তো একদমই টালমাটাল অবস্থা, বোর্ড সভাপতিও পরিবর্তন হয়েছে, এই সব কিছু কি আসলে কোনো প্রভাব ফেলছে ক্রিকেট দলে? অবশ্যই প্রভাব ফেলছে। আমাদের ক্রিকেটারদের প্রভাব ফেলা উচিত নয় যদি আমরা প্রফেশনালি চিন্তা করি, কিন্তু আমার মনে হয় ক্রিকেটার তো বটে, আমরা জাতিগতভাবেই সবসময় অন্য জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেই। আমরা গণমাধ্যম কর্মী, ক্রিকেট সংশ্লিষ্ট সবার মনেই যেমন কে আসছে বটে, কি হচ্ছে না হচ্ছে তেমন চিন্তা দুশ্চিন্তা ভাবনা থাকে। আমাদের ক্রিকেটারদের মনেই কিন্তু তেমন থাকে। আমরা শুনেছি দলের ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের কাছ থেকে যে ফারুক আহমেদের সরিয়ে দেওয়ার 2-3 দিন আগে থেকে যে বিষয়গুলো চলছিল, তখন ক্রিকেটাররা এর ওর কাছে আসলে জানার চেষ্টা করছিলেন আসলেই ফারুক আহমেদ থাকছেন কি থাকছেন না। তো অবশ্যই বিষয়গুলোতে তারা ভেরি মাচ ইনভলভ, কিন্তু সেটা থাকার কথা না বা থাকা উচিত না মোটেও। আমি যদি স্পেসিফিক T20 ফরম্যাটের কথা বিচার বিবেচনা করি, আমরা লাস্ট সিরিজটা হারলেও কিন্তু আমরা মোটামুটি ভালো পারফর্ম করছিলাম। এর আগের সিরিজটা তো আমরা ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু তাদের মাটি থেকে হোয়াইট ওয়াশ করেছিলাম। তো বাংলাদেশ এতটা খারাপ করার কিন্তু কথা নয়। স্পেশালি আমাদের বোলাররাও আরেকটু বেটার করার অপশন আছে। পাকিস্তান 2 ম্যাচেই 200 রান করেছে। এখানকার যে কন্ডিশন, আমরা যেভাবে ব্রেক থ্রু পাচ্ছি, আমরা এখান থেকে কিন্তু বোলার একটু ভালো করলে 180-র মধ্যে পাকিস্তানকে আটকে রাখা সম্ভব। তখন কিন্তু ডিফারেন্ট মাইন্ড সেট আপে চলে যায়। তো দেখা যাক, দলের প্রভাব অবশ্যই ফেলছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা আমি ভেরি মাচ শিওর। তবে ক্রিকেটারদের কিন্তু এটার মধ্যে পড়া উচিত নয়। তারা প্রফেশনাল, অন্তত একটা ম্যাচ জিতে যদি তারা ফিরতে পারে সেটা বেশ ভালো হয়। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা থাকবে। হাসিনুর, যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের দাওয়াতে মধ্যাহ্নভোজ করতে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সভায় মজা করে এসেছেন বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ মাঠে বসে দেখার আবদার। পাশাপাশি ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতা দূর করতে ক্রিকেট বিকেন্দ্রীকরণে মনোযোগী বিসিবির নতুন এই বস। হামজা চৌধুরী আগেই এসেছেন। এফএ কাপ উইনার হামজার সঙ্গে সিঙ্গাপুর ম্যাচে খেলবেন কানাডা ন্যাশনাল টিমের হয়ে খেলা সমিত সোমো। আছেন বহুল আলোচিত ফাহমেদুল ইসলাম, কিউবা মিচেলের পাসপোর্টও রেডি। এসব নানা কারণে নতুন করে আবারও ফুটবলে আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। যুব ও ক্রীড়া উপদেষ্টার দাওয়াতে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে বিসিবির নতুন সভাপতি তো রীতিমতো মাঠে বসে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখার আবদারও করে বসলেন। আজকে আমাদের মিটিং এর প্রথম কথাই ছিল যে কিভাবে আমরা টিকিট পেতে পারি। সো আমরা জানি যে বাংলাদেশের স্পোর্টস ফুটবল, এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা, ফুটবলের কর্মকর্তারা। অবশ্যই আমরাও যাব এবং সাপোর্ট করবো, এবং আপনাদের শুধু না দেশবাসীর কাছে দোয়া করবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি এবং ভালো খেলতে পারি। এই আগ্রহের কারণ দুইটা, ফুটবলের গণজোয়ার আর ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতা। এই ব্যর্থতা দূর করতে ক্রিকেট বিকেন্দ্রীকরণে মনোযোগী বিসিবির নতুন বস আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি হিসেবে তার প্রথম বোর্ড সভায়ও এটাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ক্রিকেটকে প্রায়োরিটি দিচ্ছি। সে ক্রিকেটকে এই জন্য দিচ্ছি, আমরা চাচ্ছি যে গ্রামের একটা ছেলে সে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে, উপজেলা ছেলেটা যেন জেলায় আসতে পারে, এবং জেলা থেকে বিভাগে এবং ন্যাশনাল লেভেলে আসতে পারে। সেই পাথওয়েটা ক্লিয়ার করছি, এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাবো, এবং সব থেকে বড় যেটা হচ্ছে তখন অটোমেটিক্যালি জাতীয় দলের পারফরমেন্সও বেটার হবে। তখন আমাদের কাছে অ্যাভেলেবেল ভালো প্লেয়ার বা হাই পারফরমেন্স প্লেয়ার আরও বেশি থাকবে আমাদের হাতে। স্কুল ক্রিকেটকে নতুন করে সাজানোর পাশাপাশি আরও বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন বুলবুল। মজার ব্যাপার, তার পরিকল্পনার সাথে মিলে গিয়েছে ক্রীড়া উপদেষ্টার ভাবনাও। বুলবুলের মতে ক্রিকেটের উন্নতি করতে হলে এসব পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। মানে গ্রাফ তো সবসময় ওঠে নামে, এটা শুধু বাংলাদেশ বলেন সবার জন্য। আর আমি আমার এই রোলে এসে 2 দিন হলো, আমি আরেকটু দেখে নেই ব্যাপারগুলো, তারপর আমি বলতে পারবো। আর যেটা পারফরমেন্স যেটা আছে এটা বাউন্ড করবে, এটা অবশ্যই উপরে দিকে যাবে যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। আইসিসির নিষেধাজ্ঞার কথাও শোনা গিয়েছিল মাঝে, তবে নতুন সভাপতি ও আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বলছেন এমন কিছুই তাদের জানা নাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আন্তর্জাতিক কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এই ইচ্ছে প্রকাশ করেছেন দুই ভাইরা ভাই। যদিও যখন এই ইচ্ছে প্রকাশ করেছেন বুলবুল তখন বোর্ড সভাপতি ছিলেন না। বছর দুয়েক আগের ঘটনা। ভয়ানক অফ ফর্মে ছিলেন তামিম ইকবাল। ঠিক সেই মুহূর্তে শরণাপন্ন হলেন মুশফিকুর রহিমের। মুহূর্তেই বন্ধু মুশির সমস্যা ধরে ফেললেন, বাতলে দিলেন কিভাবে। তখনকার ওয়ানডে ক্যাপ্টেন স্পিনে সিঙ্গেলস খেলায় হবেন সাবলীল। আরও 2 বছর পেছনে ফিরে যায়। নাসুম আহমেদের স্পট বোলিংয়ে মুশফিকের নজর। কোচের মতো দাঁড়িয়ে বোলিং দেখাই না, কোন লাইন লেন্থ মেনটেন করলে ভালো করবেন, পরিকল্পনা কি হবে, ব্যাটারের দুর্বলতা ভেদে যে পরিকল্পনায়ও বদল আসবে। বাহাতি নাসুমকে সেটাই বোঝাচ্ছিলেন মিস্টার ডিপেন্ডেবল, একদম পাকা কোনো কোচের মতো। মুশফিক তো এমনই, অনুশীলনে জুনিয়র কি সিনিয়র, কেউ টেকনিক্যাল কোনো সমস্যায় মুশির কাছে এসেছে আর সমাধান পায়নি, তা কখনোই হয় না। একই গল্প মাহমুদুল্লাহ রিয়াদের বেলায়ও। ক্রিকেটারদের টেকনিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান রিয়াদ করেন, পরামর্শ দেন। এসব নানা কারণেই অনেকেই মুশফিক রিয়াদের ভেতরে দেখেন ভবিষ্যতের কোচের ছায়া। রিয়াদ মুশি নিজেরাও বোধহয় সেই সম্ভাবনা খুঁজে পেয়েছেন। সেজন্য বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে কোচ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন দুই ভাইরা ভাই। তখন অবশ্য বুলবুল সভাপতি ছিলেন না, ছিলেন আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি আইসিসি যখন এই বিসিবিতে জয়েন করি তার আগে তারা আন্তর্জাতিক কোচ হতে চান। সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাআল্লাহ।
বিশ্বমানের কোচ নিয়ে বাংলাদেশের আক্ষেপ পুরনো, প্রায় ১.৫ যুগের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন রিয়াদ মুশি এই প্রফেশনে আসলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের সেই আক্ষেপ ঘুচবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিট নিয়ে রীতিমতো তৈরি হয়েছে আয়নাবাজি। ১৮,৩০০ আসনের ঢাকা স্টেডিয়ামের সকল টিকিট সোল্ড আউট দেখালেও অনেকেই চেষ্টা করেও নিশ্চিত করতে পারেনি নিজের টিকিট। দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। ফুটবলের জাগরণে মাতোয়ারা পুরো দেশ। দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপন আলোয় জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। ১০ জুন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ঘরের মাঠে প্রথমবারের মতো হামজা, শমিত, ফাহমিদুলদের খেলা গ্যালারিতে বসে দেখতে মুখে আছে সবাই। তবে খেলার আগে সোনার হরিণে যেন পরিণত হয়েছে ম্যাচের টিকিট। দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের অব্যবস্থাপনার নজির ছিল টিকিট বিতরণের প্রথম দিন থেকেই। দফায় দফায় সাইবার আক্রমণ ও ওয়েটিং টাইমে বিপর্যস্ত ছিলেন সাধারণ দর্শকরা। লম্বা সময় ধরে চেষ্টা করেও টিকিট কাটতে না পারার হতাশা ছিল তাদের কণ্ঠে। প্রথম দিন হচ্ছে যেদিন টিকিট লঞ্চ করা হয়েছিল ওই দিন সাইবার অ্যাটাক হলো, সেই জন্য হচ্ছে ঢুকতে পারি নাই। তারপরের দিন ওয়েবসাইটে যখন ঢুকলাম তখন হচ্ছে আবার ৮টা দিকে ছাড়লো, তখনও টিকিট কালেক্ট করতে পারি নাই। পরের দিন আবার যখন ছাড়া হলো তখনও হচ্ছে যে না, সিরিয়াল পাচ্ছি না। ৮টা থেকে ২টা থেকে ৪টা পর্যন্ত ছিলাম, তারপর হচ্ছে টিকিটের সিরিয়াল পাচ্ছি না। টিকিট পাইনি, অনেকবার ট্রাই করেছিলাম। ঘরের মাঠের ফুটবল খেলা হচ্ছে আপনার সিঙ্গাপুরের সাথে, আসলে একটা উত্তেজনা আমাদেরও আছে। তো আশা করি, যদি এখনো পর্যন্ত পাই নাই, হোপফুলি আশা করি টিকিটটা পাবো। মাঠের ফুটবলে প্রাণ হিসেবে কাজ করে দর্শকদের সরব উপস্থিতি। সারা বছর প্রিয় দলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাওয়া এই সাধারণ দর্শকরা হন্যে হয়ে খুঁজছেন টিকিট নামে সোনার হরিণ। অ্যাজ এ ফুটবল ফ্যান আমরাও এটাতে প্রচুর ব্যথিত হয়েছি যে না, আমরা দেশের ফুটবলে সবসময় সমর্থন করে যাচ্ছি, তারপর হচ্ছে ফুটবলারদের পাশেও আছি, ওরা হারুক বা জিতুক বাংলাদেশ ফুটবলের পাশেই আছি সবসময়। সেই ক্ষেত্রে আমরা টিকিট পাচ্ছি না। সবারই একটা আপনার আনন্দ কাজ করতেছে, কিন্তু এখন যে টিকিটের সংকটটা দেখতেছি তাতে অনেকেই ফেড আপ। টিকিটের এই আয়নাবাজিতে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল অবশ্য বলছেন ভিন্ন কথা। দেশ থেকে টিকিট নিশ্চিত করা না গেলেও তিনি জানান দেশের বাইরে থেকে টিকিট কাটার বিষয়টি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের মতো বড় এই ইভেন্টে ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানান তাজওয়ার আওয়াল। হ্যাঁ, ভুল ত্রুটি ছিল, সফটওয়্যারের ঝামেলা ছিল, সাইবার অ্যাটাকিং ছিল, বাট ওটার পরেও কিন্তু বিদেশে টিকিট বিক্রি করা হয়েছে। তো যদি আমরা লক করে রাখতে তাহলে কীভাবে এটা বিক্রি হতো? আর যে ভুল ত্রুটি হয় এটা তো একটা ফার্স্ট টাইম একটা হিকাপ হতে পারে। যা ভুল হয়েছে অতীতে অলরেডি কারেকশন করে আমরা কিন্তু এগিয়ে গেছি। তো এটার পর আরও ভালো করবো। দরকার বাফুফ নিজে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে, ওটা সুযোগ দেন, একটু টাইম দেন, আমরা শিখে আস্তে আস্তে আমরা গড়ে উঠবো ওখান থেকে। বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিটের জন্য হেল্প ডেস্ক খোলার পরিকল্পনা ছিল বাফুফের। তবে টিকিটের আয়নাবাজিতে এই পরিকল্পনাও থেকে যায় কাগজে কলমে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। গত ২৭ মে বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। তবে লাল সবুজ জার্সি গায়ে খেলতে এখনও আরেকটি ধাপ পেরোতে হবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে। মিলতে হবে ফিফার অনুমোদন। মঙ্গলবারের মধ্যে ফিফা প্লেয়ার স্টেটাস কমিটি থেকে অনুমোদন পেলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার। তবে সেই সম্ভাবনা কার্যত কম, কারণ কিউবা মিচেলকে ছাড়াই ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ঢাকায় চলছে সেই প্রস্তুতি ক্যাম্প। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবার বাবা জ্যামাইকান ও মা বাংলাদেশি, সে হিসেবেই পেয়েছেন লাল সবুজের পাসপোর্ট। মিলানকে কাঁদিয়ে উৎসবের রাতে বিষাদের নগরীতে পরিণত হলো প্যারিস। ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আনন্দ উল্লাসে মাতে ফরাসিরা। তবে তুমুল উত্তেজনায় রাজধানীতে সেই উৎসব রূপ নেয় বিশৃঙ্খলা আর সংঘর্ষে। সেখানেই মারা যান ২ জন, আহত হয়েছেন প্রায় ২০০ এবং এখন পর্যন্ত ৫৫০র অধিককে আটক করেছে পুলিশ। রাতটা যে উৎসবের হতে যাচ্ছে সেটা পরিষ্কার ছিল আগেই। শুধু প্রশ্ন ছিল প্যারিস নাকি মিলান, কোনটা পরিণত হবে উৎসবের নগরীতে। এলিয়েঞ্জ এরেনায় চ্যাম্পিয়ন্স লিগের যুদ্ধ জিতে শেষ পর্যন্ত সেই বাঁধভাঙা আনন্দ উল্লাসে মাতল প্যারিসিয়ানরা।
তবে এমন পাগলাটে উদযাপনে প্যারিসে ঘটে গেছে সহিংসতার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও। সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন 2 জন। পুলিশের তথ্য মতে বিশৃঙ্খলা ও অবৈধ আতশবাজি বহনের অভিযোগে 550-এর অধিককে আটক করা হয়েছে, যার মধ্যে রাজধানী প্যারিসেই আটক হয়েছে প্রায় 500 জন। চ্যাম্পস এলিসি এলাকায় দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পুলিশ জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর 22 সদস্য ও ফায়ার সার্ভিসের 7 কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। জানা গেছে 200-র বেশি গাড়িতে আগুন দিয়েছে ভক্তরা। ফ্রান্সের রাজধানীতে আনন্দের বন্যা হওয়ারই কথা। কত সাধনার পর ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বলে কথা। এই গৌরবের দিনে আইফেল টাওয়ারও রাঙানো হয় পিএসজির লাল নীল রঙে। প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম ও চ্যাম্পস এলিসি এভিনিউতে খেলা দেখতে ও উদযাপন করতে জড়ো হয় প্রায় 48,000 সমর্থক। জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আতশবাজি, হর্ন ও নাচ গানে মাতোয়ারা হয়ে ওঠে পুরো শহর। তবে মুহূর্তেই যেন সেই আনন্দ রূপ নেয় বিষাদের নগরীতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। প্রয়াত কন্যা জানা মার্টিনেজকে শিরোপা উৎসর্গ করলেন পিএসজি কোচ লুইস এনরিকে। 10 বছর আগে বার্সার হয়ে ইউসিএল ট্রফি জয় উদযাপনের সময় উপস্থিত ছিলেন জানা। সেই দৃশ্যটিকেই ব্যানার করে তুলে ধরেছেন আলিয়াঞ্জ অ্যারেনায় উপস্থিত থাকা দর্শকরা। পাশাপাশি জানার নামের জার্সিও পরে এসেছিলেন কিছু ভক্ত। এমন দৃশ্যে আবেগ আপ্লুত হয়ে যায় পুরো স্টেডিয়াম। শিরোপা জিতে মেয়ের জানার উদ্দেশ্যে এনরিকে বলেন, তুমি আমার হৃদয়েই আছো। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই। ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে একচেটিয়া আধিপত্য দেখিয়ে বহুল প্রতীক্ষিত শিরোপার দেখা পেয়েছে আশরাফ হাকিমিরা। দুর্দান্ত 2 গোল, 1 অ্যাসিস্ট সহ ম্যাজিক্যাল পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন তরুণ ফুটবলার দুয়ে। কিন্তু তাদের জয় উদযাপনের সময় খেলোয়াড় এবং স্টাফদের সামনে যখন পিএসজি ভক্তরা গোলপোস্টের পেছনে একটি ব্যানার উন্মোচন করলো, তখনই এই সবকিছু যেন ম্লান হয়ে গেল। ব্যানারে থাকা ছবিটি মিউনিক অ্যারেনায় আবেগঘন এক মুহূর্ত তৈরি করলো। ব্যানারটিতে ছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে ও তার কন্যা জানা, যিনি কিনা মাত্র 9 বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। নিঃসন্দেহে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শককে স্তব্ধ করে দেয় সেই ব্যানার। 2015 সালে বার্সেলোনার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন এনরিকে। বার্লিনের অলিম্পিক্স স্টেডিয়াম মাঠে বার্সেলোনার পতাকা উড়িয়েছিলেন জানা। পরে মেয়েকে পাশে রেখেই সেই পতাকা মাটিতে পুঁতে দিয়েছিলেন এনরিকে। 10 বছর পর আবারও শিরোপা জিতেছেন এই কোচ। পার্থক্য কেবল ভেন্যু, আর সঙ্গে নেই আদরের সেই ছোট্ট শিশুটি। হাড়ের ক্যান্সারের কাছে হেরে 2019 সালেই ওপারে চলে যায় জানা। কদিন আগেই উয়েফাকে দেয়া এক সাক্ষাৎকারে এনরিকে জানিয়েছিলেন ফাইনালে শারীরিকভাবে না থাকলেও জানা উপস্থিত থাকবেন তার মনে। তাই তো পিএসজির হয়ে এই শিরোপা তাকেই উৎসর্গ করেছেন এনরিকে। এছাড়া তার গায়েও দেখা যায় বিশেষ এক টি শার্ট, যেখানে দেখা যায় ছোট্ট জানা দাঁড়িয়ে আছে পিএসজির পতাকা হাতে। লেখা ছিল, উই আর দ্য চ্যাম্প। মেয়েকে শিরোপা উৎসর্গ করে এনরিকে বলেন, জানা, ফুটবল তোমাকে ভালোবাসে, তুমি আছো আমার হৃদয়ে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 21 জন অ্যাথলেট। নাইজেরিয়ার কোনো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুরগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে ফিরছিলেন অ্যাথলেটরা। বাসটিতে মোট 35 জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। সৌভাগ্যক্রমে যারা দুর্ঘটনায় বেঁচে গেছেন তাদের জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাদের দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।